ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার, হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ। নিষিদ্ধের বিষয়ে হস্তক্ষেপ করবেন না উচ্চ আদালত। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষক 7 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত, অবৈধ নিয়োগের অভিযোগ। তদন্তে ছাত্র আন্দোলনে বাধা দেয়ার প্রমাণ। শঙ্কাই হলো সত্যি, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দূষণে হুমকিতে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। কমছে জলজ প্রাণী, বিপর্যয় ঠেকাতে দ্রুত উদ্যোগ নেয়ার তাগিদ। এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন। ঢাকা খুলনা রুটে সময় বাঁচবে 3.5 ঘন্টা, উচ্ছ্বসিত যাত্রীরা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। চিন্ময়কে গ্রেফতার ও আইনজীবী হত্যার পর ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার। এই ঘটনায় এ পর্যন্ত 3টি মামলায় গ্রেফতার হয়েছে অন্তত 33 জন। আসামিদের ধরতে টপ প্রায়োরিটি দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের এসব পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট বলেছেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার। এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না। ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তাও জানাতে বলা হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকার কঠোর বলেও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, আমরা সবাই জানি সত্যটা কি, যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোনো রকমের ভয় থাকার কোনো কারণ নেই। রিপাবলিক টিভিতে কিছু বললেই সেটি সত্য নয়। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান মিলন বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইসকনে ভর করেছে, নিষিদ্ধ করাই একমাত্র সমাধান। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি, ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। জনগণ দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করছে। এখন সামনের দিনে দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দেশে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করলেই চলবে না, ভালো খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী তৈরির ওপর গুরুত্ব দিতে হবে বলেও মনে করেন তারেক রহমান। ফুটবল টুর্নামেন্টের আয়োজক বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে রংপুর বিভাগের 8 জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা সহ 10টি ফুটবল দল অংশ নেয়। চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। একটি কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে দেশের মানুষের ভিতর থেকে, ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে যাতে আমরা প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি, সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ এসেছে, এখনই কাজে লাগাতে না পারলে পরে আর কখনো সম্ভব হবে না বলে মন্তব্য করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার দুপুরে বরিশালের চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলে এসে তিনি এসব কথা বলেন। নূর বলেন, 5 আগস্টের পর কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে গেছেন। কোনো বিশেষ রাজনৈতিক দলকে আলাদাভাবে অগ্রাধিকার দেওয়ার সুযোগ নেই। দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ডাকসুর সাবেক এই ভিপি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 জন শিক্ষক, 6 জন কর্মকর্তা ও 1 জন কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান, বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা ও সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের 94তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনাই এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করেছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই যেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে, পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। সুন্দরবন এলাকায় শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, শতাধিক ভারী শিল্পের দূষণে নদীতে জলজ প্রাণীর সংখ্যা যেমন কমছে, তেমনি বায়ু দূষণও বেড়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে। মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অণুজীব সবগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে। সারা বিশ্বই যখন কয়লার ব্যবহার কমিয়ে আনতে সোচ্চার, তখন এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন নদী বা প্রকৃতিরই ক্ষতি করছে না, বৈদেশিক ঋণ সহায়তার কারণে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব, আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে। উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। পুরোপুরি এটাকে বন্ধ করে না দিয়ে বরং এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। চূড়ান্ত ট্রায়াল শেষে এখন প্রস্তুত পদ্মা সেতু রেল লিংকের পুরো লাইন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে ঢাকা, খুলনা ও ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচলের কথা রয়েছে। এতে খুলনা থেকে রাজধানীতে যাতায়াতের সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। উচ্ছ্বসিত এতে যাত্রীরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের আরেকটি রিপোর্ট। বাসের পর এবার ট্রেনে করেও মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে যাওয়া যাবে রাজধানী ঢাকায়। এজন্য প্রস্তুত পুরো রেলপথ। পদ্মা রেল লিংকের দ্বিতীয় ফেজের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল রান হয় গত রোববার। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ট্রেন যাত্রা শুরু করবে এ রুটে। প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানী ও ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোলে, আবার বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে ট্রেনটি। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইল
টাঙ্গাইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। এতে 376 কিলোমিটার থেকে পথ কমে আসবে 208 কিলোমিটারে। পড়ালেখা করি বা এমনি অন্যান্য কাজে ঢাকায় বারবার যেতে হয়, টাইম যত কম লাগবে আমাদের জন্য তত ভালো। সকালে ঢাকায় যে কাজ সেরে আবার দিনে দিন ব্যাক করতে পারতেছি। এদিকে ট্রায়াল রান সফল হওয়ায় নতুন রুটে ট্রেন যাত্রা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। যাত্রী সাধারণের ভিতরে প্রচন্ড আগ্রহ তারা এই ট্রেনে চড়ার জন্য। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এটি আমরা বাণিজ্যিক যাত্রা শুরু হবে। বর্তমানে খুলনা ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন না করে আগের নিয়মেই চলবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ডাল, সুজি, মশলার মতো অন্য পণ্য না কিনলে একই কোম্পানির বোতলজাত সয়াবিন দেওয়া হচ্ছে না। খুলনা নগরীর ডিলারদের বিরুদ্ধে এমন অভিযোগ ব্যবসায়ীদের। অন্যদিকে তেলের দাম বেশি হয় ব্যবসায়ীরা বোতল থেকে ঢেলে বিক্রি করছেন বলে পাল্টা অভিযোগ ডিলারদের। এদিকে চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল না পেয়ে ভোগান্তিতে ভোক্তারা। শিগগিরই বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রশাসনের। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। দীর্ঘদিন ধরেই অস্থির নিত্যপণ্যের বাজার। কোনো না কোনো পণ্যের অস্বাভাবিক দামে নাজেহাল ভোক্তারা। এবার খুলনার বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের। শহর ও কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায় বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য 167 টাকা হলেও দোকানে বিক্রি হচ্ছে 180 টাকা পর্যন্ত। আর খোলা তেলের দাম লিটার প্রতি 182 থেকে 185 টাকা। ব্যবসায়ীরা বলছেন পাইকারি পর্যায়ে কিনতে হচ্ছে বেশি দামে। এছাড়া চাল, ডাল, সুজি, হলুদ, মশলার মতো অন্য পণ্য না কিনলে বোতলজাত সয়াবিনও ডিলাররা দিচ্ছেন না বলে অভিযোগ আছে। আমরা 5 কার্টুন চাইলে কোম্পানি আমাদের 2 কার্টুন যাচ্ছে। তেল নিতে গেলে সীমায় নিতে হবে, চাল নিতে হবে, তারপর চা পাতা নিতে হবে, যা চলে না সেগুলো চাপাই দেবো আমাদের ঘরের উপরে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি খোলা তেলের দাম বেশি হয় বোতল থেকে ঢেলে বিক্রি করছে দোকানদাররা। লুজ তেলের তুলনায় দাম কম, অনেকে এই তেল কিনে খোলা বাজারে লুজ হিসেবে বিক্রি করে। মুসুরির ডাল, মশলা, চা পাতা এগুলো কিনতে হচ্ছে আমাদেরকে, তখন আমরা কিনলে দোকানদারকে আমাদের দিতে হবে। শিগগিরই বাজার মনিটরিংয়ের মাধ্যমে এসব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা বাজার টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে নেক্সট উইকে এটা খতিয়ে দেখব যে এরকম আসলে কোনো ব্যত্যয় আছে কিনা। যদি ব্যত্যয় থাকে তাহলে ডেফিনেটলি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপণ্যের দাম বাড়ানোর মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভোক্তাদের। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বাংলা সময়। বেনাপোল স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধনের 13 দিন পর খুলে দেওয়া হলো ভারতের গেট। বুধবার টার্মিনালটির সঙ্গে শূন্য রেখায় নির্মাণ করা 4 লেনের ভারতীয় গেট খুলে দেয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। এতে ভারতীয় পণ্যবাহী ট্রাক মাত্র 5 সেকেন্ডে সীমান্ত পার হয়ে আসছে বেনাপোল বন্দরে। একই সময়ে রপ্তানি পণ্য যাচ্ছে পেট্রাপোল বন্দরে। আগে 2 লেন সড়কে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশে যানজটে দীর্ঘ সময় লাগত। এ ধরনের অবকাঠামো উন্নয়ন দুদেশের বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এলসি সহ নানা সংকটে কমেছে পণ্য আমদানি। এ কারণে অন্তত 40% বাণিজ্য কমে গেছে যশোরের নওয়াপাড়া নৌবন্দরে। ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এমনকি চলতি বছর রাজস্ব আয় কমার আশঙ্কাও করছে বন্দর কর্তৃপক্ষ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিদেশ থেকে আমদানি করা পণ্য মোংলা বন্দরে খালাস করে ছোট জাহাজে নিয়ে আসা হয় যশোরের নওয়াপাড়া নৌবন্দরে। এরপরে বন্দর থেকে বিভিন্ন পরিবহনে করে আমদানি করা পণ্য সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। ব্যবসায়ীরা বলছেন গত 1 বছর ধরে বাণিজ্যে মন্দা চলছে। এলসি জটিলতায় কমেছে আমদানির পরিমাণ, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাবও পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এ কারণে একদিকে কমেছে পণ্য সরবরাহ, অন্যদিকে কাজ কম পেয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। কাজটা কম আছে, এলসির জন্য হোক যে জন্য হোক সেভাবে কাজ পাচ্ছি না। কম টাকা নিয়ে বাড়ি যেতে হয়, বাড়ি যাতায়াত খরচই রাস্তাঘাটে শেষ হয়ে যায়। 20,000 শ্রমিক কাজ করতো, সেই জায়গা 10,000 শ্রমিকও কাজ করতেছে না। পণ্য আমদানি কমায় চলতি বছর রাজস্ব আয় কমার শঙ্কা বন্দর কর্তৃপক্ষের। ব্যাংকিং অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে আবার এই বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভৈরব নদকে কেন্দ্র করে 1990 সালে শুরু হয় নৌবন্দরের কার্যক্রম। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি বছর 3,500-এর অধিক পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে আসা যাওয়া করে এ বন্দরে। সময় সংবাদ, যশোর। দেখছেন বাংলা সময়। সময়োপযোগী মানসম্মত পোনা না পাওয়া ও খাবার সংকটে বাগেরহাটে ব্যাহত হচ্ছে বড় আকারের গলদা চিংড়ি উৎপাদন।
সংকট সমাধান করলে বর্তমানের চেয়ে 3 গুণ বেশি রপ্তানি সম্ভব বলে জানায় চিংড়ি চাষী সমিতি। তবে সনাতনী পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে চাষ করলে চিংড়ির উৎপাদন বাড়বে বলে জানায় মৎস্য বিভাগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 4 থেকে 5টি চিংড়িতে 1 কেজি, প্রতিটির আকার 35 থেকে 40 সেন্টিমিটার। বাদামি ও কালো রঙের শরীরে ডোরাকাটা দাগ, যা দেখতে বাঘের মতো। দেশে বড় আকারের গলদা চিংড়ি চাষ হয় দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটে। সর্বোচ্চ আকারের এ চিংড়ি উৎপাদনে সময় লাগে 1 বছর। মাঝারি ও বড় আকারের চিংড়ির বেশিরভাগই হয় রফতানি, আর ছোট আকারের গলদা বিক্রি হয় দেশের বাজারে। তবে পোনা না পাওয়া ও উন্নত মানের খাদ্য সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান চাষিরা। এতে বাধাগ্রস্ত হচ্ছে রফতানিও। ছোট থাকতে মাছটা তুলে নিয়ে আসে বাজারে, ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ 700 থেকে 800 টাকা। 4টা থেকে 5টা যদি কেজি হয়, ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ 2200-2500 টাকা পর্যন্ত। ন্যাচারাল পোনা ছাড়ি তাহলে আমাদের বছর শেষে অন্তত 1 কেজি মাছে 400-500 টাকা ডিফারেন্স হয়ে যায়। সংকট কাটিয়ে উঠতে পারলে বর্তমানের চেয়ে 3 গুণ বেশি গলদা চিংড়ি রফতানি সম্ভব বলে জানায় চিংড়ি চাষী সমিতি। ভালো ব্রুডের পোনা, খাবারের দাম কমানো আর বেশি করে চাষীদের প্রশিক্ষণ দেওয়া। তবে সনাতন নয়, আধুনিক পদ্ধতিতে চাষ করলে চিংড়ির উৎপাদন বাড়বে বলে জানায় মৎস্য বিভাগ। উন্নত মানের খাবার, ভাইরাস মুক্ত পোনা এবং ঘেরের গভীরতা যদি বেশি হয় তাহলে মাছের আকারটা বড় হবে। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে 44,728টি গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে জেলায় গলদার উৎপাদন ছিল 19,717 মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসকন ইস্যুতে কঠোর অবস্থানের সরকার, হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ। নিষিদ্ধের বিষয়ে হস্তক্ষেপ করবেন না উচ্চ আদালত। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষক, 7 কর্মকর্তা কর্মচারী বরখাস্ত। অবৈধ নিয়োগের অভিযোগ, তদন্তে ছাত্র আন্দোলনে বাধা দেয়ার প্রমাণ। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন।